দেখতে পাচ্ছিস স্ক্রিন চলে এলো ঠিক আছে লেখা দেখতে পাচ্ছিস না আর বড় করবো স্যার আর একটু বড় করেন আচ্ছা আর একটু বড় ঠিক আছে এবার এবার স্ক্রিন ভর্তি আছে মনে হয় তাই তো হ্যাঁ স্যার এবার এখানে দেখ এখানে যেটা আছে পরীক্ষাতে এখানে হিন্দিতে লেখা থাকবে না পরীক্ষাতে বাংলাতে লেখা থাকবে হয় বাংলাতে থাকবে ইংরেজি থাকবে না বাংলায় থাকবে এইটা রাজস্থানের যে যে শিক্ষা বোর্ড আর কি সেখানে তারা এরকম কিছু সেট তৈরি করেছিল তো সেই সেটগুলোকেই আমি অনলাইন থেকে যা খুঁজে পাওয়া গেছে একটা রাজস্থানে পাওয়া গেছে তো সেইভাবেই দেওয়া হচ্ছে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে যে কোন কি ধরনের প্রশ্ন হয় বা কি ধরনের প্রশ্ন আসতে পারে বুঝা গেল না হ্যাঁ স্যার বুঝতে পার আর যেটুকু বাকি যেটুকু আছে তোরা ওই আমি আজকে রেকর্ডিং হচ্ছে দেখছি যদিও এখানে কতটা হবে বুঝতে পারছি না মানে আমি ইয়েতে চালাচ্ছি বাড়িতে তো কেবল নেট চলতে এখানে মোবাইলের নেট চলছে আর কি জানি না কতটা চলবে যাই হোক তো এইখানে দেখ প্রথম যেটা প্রশ্ন আছে যে একটা ধূসর রঙের চকচকে ধাতু এক্স যেটা বায়ুর উপস্থিতিতে গরম করলে কালো হয়ে যায় সেই ধাতুটার নাম যৌগিক মানে সেই এক্স ধাতুটা কি এবং তার যৌগিকটার নাম কি এখানে চারটে উত্তর আছে এজি ধাতুটা হচ্ছে এজি তার যৌগ হচ্ছে Ag2O ধাতুটা হচ্ছে Fe2O ধাতুটা হচ্ছে CuO ধাতুটা হচ্ছে ZnO এজি মানে হচ্ছে সিলভার বা রূপো ঠিক আছে ধাতুটা হচ্ছে রূপো আর হচ্ছে রূপোর অক্সাইড তারপরে হচ্ছে লোহার অক্সাইড কপারের অক্সাইড জিঙ্কের অক্সাইড এই ধাতুটা কি হবে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে যে এগুলো ক্ষেত্রে আমার একটু অসুবিধা আছে সেই অসুবিধাটা হচ্ছে যে আমি মেলা দিন আগে তখন ফিজিক্স কেমিস্ট্রি পড়েছিলাম এখন মেলা দিন পরে আবার ঘুরিয়ে পড়তে গেলে মুশকিল বলা আর কি তো মোটামুটি তোদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে ইয়ে কর না হলে প্রশ্নটা লিখে রাখতে পারিস ঠিক আছে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারিস যদিন স্কুলে ক্লাস হবে সামনে সোমবার বা ইয়ে আর কি দরকার ছিল সেই দিন তোরা স্যারকে দেখিয়ে জিজ্ঞাসা করে নিবি ঠিক আছে বোঝা গেল না উত্তর দেন হ্যাঁ স্যার ওকে স্যার ঠিক আছে স্যার এরপরে প্রশ্ন যেটা আছে দেখ এই প্রশ্নটা খুব সহজ প্রশ্ন বলছে নিচের যে এই যে নিচের যে এখানে যে চারটে দেওয়া আছে এটা একটা বিক্রিয়া এটা একটা বিক্রিয়া এটা একটা বিক্রিয়া আর এটা একটা বিক্রিয়া এই চারটে বিক্রিয়ার মধ্যে কোনটা হচ্ছে সমতা বিধান করা আছে কোন বিক্রিয়াতে সমতা বিধান করা আছে জিয়াদ শেখ যখন কথা বলতে বলবো তখনই স্পিকারটা অন করবি তাতে তোদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আর আরেকটা হচ্ছে আমি বারবার বলছি রেকর্ডিং হচ্ছে ফলে উল্টো পাল্টা কথা বলার ক্ষেত্রে এবং তারপরে এটা আবার ইউটিউবে দিয়ে দেবো আমি স্কুলের যে POHM টিভি জানিস তো POHM টিভি কি রে ভাই কেউ কথা বলে না কেন সেই POHM টিভিতে ওটা চলে যাবে আর কি ফলে কাকে বকছি কে কি করছে সব ওখানে দেখা পাবে যাই হোক এখানে যে চারটে আছে সেই চারটের মধ্যে কোনটাতে সমতা বিধান করা আছে দেখে বলতে পারবি কেউ শেষেরটা হবে না কারণ শেষেরটাতে H2Cl2 আছে দিয়ে HCl হয়েছে HCl হচ্ছে ঠিক আছে কিন্তু সমতা বিধান করা নেই কারণ ওখানে একটা 2 দিতে হতো রেশমতারা আফিফা এলো
তারপরে হচ্ছে HNO3 প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট প্লাস H2O। তারপরে হচ্ছে তোমার সোডিয়াম সালফেট প্লাস বেরিয়াম ক্লোরাইড দিয়ে বিক্রিয়া করে হলো বেরিয়াম সালফেট প্লাস 2NaCl, সম্ভবত বিয়েরটা হবে, কারণ ওইখানে Na2 আর এখানে Cl2 দিয়ে 2NaCl আছে, ফলে ওইটাই হওয়ার সম্ভাবনা আছে, কারণ বিএ একটা আছে আর SO4 একটা আছে। আর উপরেরটা হচ্ছে PbNO3 গতকালকে আমি যেটা বুঝাচ্ছিলাম আর কি, ঠিক আছে, বিয়োজন বিক্রিয়া। এই যে বিয়োজন বিক্রিয়া, এটা হচ্ছে একটা মূলত একটা বিয়োজন বিক্রিয়া। বোঝা গেল বিক্রিয়াটা? এই বিক্রিয়াটা মূলত বিয়োজন বিক্রিয়া, যে PbNO3 একে তাপ দিলে পরে ছায়ে যায় না, PbO, এটা কি 4PbO 2PbO দুবার দিয়ে দিয়েছে, যাই হোক এটা তাহলে ভুল হতে পারে, কিন্তু এটা এই ধরনের বিক্রিয়া একটা হচ্ছে, তো এটাকে বলা হচ্ছে ইয়ে বিক্রিয়া, মানে বিয়োজন বিক্রিয়া। আর তারপরেরটা হচ্ছে যে এই যে Na2SO4, এই যে এটা হচ্ছে কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ সোডিয়াম গিয়ে যুক্ত হলো ক্লোরিনের সঙ্গে, আর বেরিয়াম যুক্ত হলো সালফেটের সঙ্গে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আচ্ছা, তাহলে বোঝা গেল যে কোনটা হবে, বললাম উত্তর কোনটা হবে এখন, যেটা দাগ দেওয়া চিহ্নিত করা আছে, বি একটা। নেক্সট হচ্ছে 3 নম্বর, এইটা একটা অঙ্ক, এটা আমি প্রথমে বলে দিচ্ছি, হয়তো পারবো কিনা বুঝতে পারছি না, বলে দিচ্ছি যে সোডিয়াম হাইড্রোক্সাইডে 10 ml এর আচ্ছা NaOH এর 10 ml দ্রবণ আর HCl এর 8 ml দ্রবণ একসঙ্গে যদি দেওয়া যায়, তাহলে তারা ওই হয়ে যায়, সমতা বিধান হয়, যেটাকে বলে প্রশমন হয়ে যায়। তো এখন যদি NaOH এর ওই এতে যদি 20 ml যোগ করা হয় এবং তাতে আবার 15 ml HCl যোগ করা হয়, তাহলে যে দ্রবণটা পাওয়া যাবে সেই দ্রবণটা কি ধরনের দ্রবণ হবে? বোঝা গেল না গেল না উত্তর প্রশ্নটা? এরা কথাও বলে না, মানে বুঝতে পারছে কি পাচ্ছে না আমি নিজেও বুঝতে পারছি না। স্যার বলছে চলে দেবো। বলবেন না, লিখে নিতে পারবো। আপনি এত ভালোভাবে বলবেন, তাহলে লিখে নিতে পারবো, লিখেটাও লিখে নেওয়া যাবে তখন। আমি এখানে আর কিছু শুনতে পাচ্ছি না। স্যার গানটা কোথায় গান আমার এখানে বাজছে, গান আমার এখানে বাজছে, গান আমার এখানে বাজছে। বন্ধ করে নিতে গান আমার এখানে বাজছে। বন্ধ করে। কেন স্যার? স্যার সবাইকে নাচাবেন নাকি? আরে আমার এখানে কালী পূজা আছে, দিয়ে সারাদিন চলছে। স্যার বলছি আপনি প্রশ্নটা ভালোভাবে বলে দিবেন, তাহলে আমরা লিখে নিতে পারবো, তাহলে উত্তরটা বলে দিবেন, লিখে নেবো। স্যার ডিস্টার্ব হচ্ছে তো। হ্যাঁ
স্যার বলছে প্রশ্নটা ঠিকভাবে একবার বলে দিবেন তাহলে লিখে নিতে পারবো, তাই বলছিলাম আমি। হ্যাঁ, প্রশ্নটা যেটা বলছি সেটা হচ্ছে যে 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সঙ্গে 8 ml হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রশমন ঘটে যায়। বোঝা গেল কি বললাম? 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে 8 ml HCl দিলে প্রশমন ঘটে, দ্রবণটা প্রশমিত হয়। এবার বলছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি ওর মধ্যে আরো 20 ml মেশানো হয় আর তাতে যদি আবার 15 ml HCl মেশানো হয়, তাহলে যে দ্রবণটা হবে সেই স্যার বুঝতে পারছি না তো। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? স্যার বুঝতে পারা যাচ্ছে না না। স্যার বুঝতে পারছি না। আমার কথা বুঝতে পারছিস না, না শব্দ পাচ্ছিস না? স্যার বুঝতে পারছি না। কি বলছিস বল? কিছু বোঝা যাচ্ছে না স্যার। বলছি আবার শব্দ আসছে নাকি? বলছি শব্দ আসছে হ্যাঁ। নাকি? আচ্ছা, আসছে আপনার বলেন। গানের শব্দ আসছে। আমি তো উপর থেকে নিচে এলাম, মানে বুঝতে পারছিস কি হালে থাকি আমরা এখানে? হ্যাঁ, বুঝতে তো পারা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার। আমি এখানে এত নিচে এসেছি, নিচে চারিদিক ঘরের ভিতরে সবকিছু বন্ধ করে দিয়ে এই হাল। স্যার কতটা সাউন্ড যাচ্ছে মানে সাউন্ড ভিতরে ঢুকতে। আবার এর নিচে এসে টাওয়ার ঠিকঠাক, তোদের কথাও আমি ঠিকঠাক পরিষ্কার বুঝতে পারছি না। আবার কথা মানে পরিষ্কার বুঝতে পারছি না মনে হয়, না? স্যার বুঝতে পারা যাচ্ছে এখন কিছু কিছু। হ্যাঁ, কথা কেটে কেটে যাচ্ছে। দাঁড়া, ধর আমি ওই ইয়েটা নিয়ে আসি, কি বলে ওই জিওটা নিয়ে আসি। গুম গুম করে বাজছে রে, সব একদম বোতল খেয়ে টানতে শুরু দিয়েছে। কতক্ষণ চলবে আর কিছু বোঝা যাচ্ছে না। আজকে ক্লাসটাই হলো না, আজকে ছাড়, আর কি করবি? স্যার এটা তো পুজোর জন্য হচ্ছে তো স্যার। হ্যাঁ, স্যার পুজোর জন্য তাই হচ্ছে না, বক্সটা হচ্ছে। বক্স তো ওই আমাদের বাড়ির পাশে কালী পুজো হচ্ছে, সেই পুজোতে এখন বাজাচ্ছে। সব কিছুক্ষণ আগে ঠান্ডা ছিল, এখন সব বোতল টোতল টেনে নিয়ে সব এখন সব আসছে আর কি। হ্যাঁ, সেটা তো বুঝতে পারা যাচ্ছে। এখানে বলার কিছু নয়, এখন বলতে গেলেই জিনিসটা অন্যরকম ভাবে সবাই নিতে শুরু করবে। স্যার গ্রুপে তাহলে এগুলো স্যার দিয়ে দেন স্যার। ট্রান্সলেট করে দিলে ভালো তো, বাংলাতে হিন্দিতে আছে বুঝতে পারছি না। ট্রান্সলেট মানে কি, এই 109 খানা বাধা তো। আর আমি এদিকে তোদের ওই সেই প্রোফাইলের ইয়ে নিয়ে পড়ে আছি, ওটাও শেষ করতে হবে, এও শেষ করতে হবে, সবকিছু এখন আমার ঘাড়ে পড়ে আছে। ওই আমি এতক্ষণ ধরে করছিলাম। স্যার মাধ্যমিকটা তো কোন সেন্টার হবে এখনো বোঝা যায়নি।
আহ যাক, আবার মনে হচ্ছে এখন বন্ধ হলো কিছুক্ষণ। হ্যাঁ স্যার বলেন, না তো ক্লাস আচ্ছা, চলবে। আবার কতক্ষণ চলবে ঠিক নাই। আচ্ছা, বলছি কি আমার কথা কি কেটে কেটে যাচ্ছিল নাকি? না স্যার স্পষ্ট আসছে। আচ্ছা, আমি যে কি জানি কথা মনে হয় কেটে যাচ্ছে তাই ভাবছিলাম আমি। না। ঠিক আছে, আমি তাহলে এটা প্রথমে 3 নম্বরটা বোঝা গেল না গেল না? স্যার আরেকবার রিপিট করে দেন, বেশি ভালো হবে। 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সঙ্গে 8 ml HCl দ্রবণ মিশালে সেটা প্রশমিত হয়। বোঝা গেল? এটুকু বোঝা গেল না গেল না? স্যার বোঝা গেল। এবার বলছেন যে ওতে যদি 20 ml সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় এবং তারপরে যদি আবার 15 ml HCl যোগ করা হয়, তাহলে সেই দ্রবণটা কি রকম হবে? আচ্ছা, আবার তো গান শুরু হয়ে গেল। আবার বাজতে শুরু করলো, কিছুক্ষণের জন্য বন্ধ হলো, দিয়ে আবার শুরু হয়ে গেল। আমার এটা দেখাচ্ছে না। আচ্ছা, তারপরে পরের যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে একজন লোক কোনো একটি মহিলার ঘরে গিয়ে পুরনো সোনার যে বালা হয়, সে বালাকে বিশেষ ধরনের দ্রবণে ডুবিয়ে সেটাকে চকচকে করে দেয়। ঠিক আছে, বলছে হ্যাঁ স্যার। কিন্তু ওই যে সোনার যে ওজন, সেটারও ওজন কিন্তু অত্যন্ত কমে যায় আর কি। মানে কি হলো, সোনা বলে না যে সোনা ময়লা সোনা চকচকে করে দেবো, দিয়ে একটা লোকের কাছে গেল, লোকটা সেটাকে একটা দ্রবণের মধ্যে ডুবালো, আর যখন ডুবালো তখন সোনাটা চকচকে হয়ে গেল। কিন্তু চকচকে হতে গিয়ে কি হলো, যে সোনার যে পালা ছিল তার ওজনটা কমে গেল। তো এখনই কমে গেল, তার মানে কি ওই লোকটা মহিলাকে ঠগালো, যে সোনাটা ডুবালো চকচকে হয়ে গেল, কিন্তু আদৌ দেখা গেল সোনাটা ছিল হয়তো 1 ভরি সোনা ছিল, সেটা 16 আনা আর কি, 16 আনা 1 ভরি, সেটা হয়ে গেল দেখা গেলো যে 12 আনা হয়ে গেল, মানে 4 আনা সোনা গলে গেল। তো সেই ক্ষেত্রে ওই লোকটি কোন ধরনের দ্রবণ ব্যবহার করেছে? প্রশ্নগুলো কিন্তু বেশ বুদ্ধির প্রশ্ন। ঠিক আছে, এখানে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যাকোয়া রিজিয়া, পলিফিনাইল ক্লোরাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড। উত্তর কিন্তু একটাই হবে, সেটা হচ্ছে অ্যাকোয়া রিজিয়া, কারণ অ্যাকোয়া রিজিয়াতে কি হয়, সোনা গলে যায়। বুঝতে পারছিস? বুঝতে পারছি না, পারছি না? আমার কথা শুনতে স্যার পাচ্ছি আপনার কথা আসছে না। কিছু বুঝতে পারছি না। আমার বুঝতে পারছি না, কথা বুঝতে পারছি না, বাইরের শব্দ বুঝতে পারছি না? স্যার কথা বুঝতেছি, কিন্তু স্যার বাইরের সাউন্ডটা বেশি আসছে। বুঝছিস? কথা পরিষ্কার হচ্ছে? বুঝলি? কেটে কেটে আসছে কথা। কথা এখন আমি চেঞ্জ করলাম, নেটওয়ার্ক চেঞ্জ করলাম। ঠিক আছে, এবার চালান। হ্যাঁ, আচ্ছা, এবার বলছে যে মানুষের শরীরের ওই গ্রন্থিটার নাম হলো যেটা হরমোন এবং এনজাইম দুটোই ক্ষরণ করে, মানে
মিশ্র গ্রন্থি। মানুষের শরীরের এমন একটা গ্রন্থির নাম বলো যেটাতে হরমোন এবং এনজাইম দুটোই ক্ষরিত হয়, বল। এটা বলতে হবে। পারবি না? স্যার আরেকবার বলেন প্রশ্নটা। মানুষের শরীরের একটা গ্রন্থির নাম বলো যে গ্রন্থিটা হরমোন এবং এনজাইম দুটোই ক্ষরণ করে। বুঝলে? এটা হবে অগ্নাশয় গ্রন্থি। ঠিক আছে, অগ্নাশয় গ্রন্থি, কারণ অগ্নাশয় গ্রন্থি থেকে হরমোন এবং এনজাইম দুটোই ক্ষরিত হয়। হরমোন হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন ক্ষরিত হয়, আর এখান থেকে অ্যামাইলেজ উৎসেচকটা ক্ষরিত হয়। অ্যামাইলেজ না ভাই, প্রোটিন ভঙ্গ, ট্রিপসিন। ঠিক আছে। হ্যাঁ স্যার। প্রশ্ন, হ্যাঁ স্যার। রেচনতন্ত্রের ক্রম কোনটা? ঠিক ক্রম কোনটা? বৃক্ক, মূত্রাশয়, মূত্রনালী, মূত্রবাহিনী। মূত্রাশয়, মূত্রবাহিনী, বৃক্ক, মূত্রমার্গ, মূত্রাশয়, মূত্রনালী, বৃক্ক, মানে মূত্র মূত্রপথ, বৃক্ক, তারপরে হচ্ছে ওই গোবিনী, মূত্রবাহিনী হচ্ছে গোবিনী, মূত্রাশয়, আর হচ্ছে মূত্রনালী, বৃক্ক, মূত্রনালী, গোবিনী, মূত্রাশয়। কোনটা ঠিক? চারটের মধ্যে কোনটা ঠিক? বৃক্ক, মূত্রাশয়, মূত্রনালী, গোবিনী, মূত্রাশয়, গোবিনী, বৃক্ক, মূত্রনালী, বৃক্ক, গোবিনী, মূত্রাশয়, মূত্রনালী, বৃক্ক, মূত্রনালী, গোবিনী, মূত্রাশয়। কে পারবে না? রেচনতন্ত্রের, আমাদের রেচনতন্ত্রের কোন ক্রমটা সঠিক? পারবি না? এই যে এটা বৃক্ক, মূত্রবাহিনী, মানে বৃক্ক, গোপিনী, মূত্রাশয় আর মূত্রনালী। আচ্ছা, 1 মিটার ফোকাস দূরত্ব যুক্ত উত্তল লেন্সের ক্ষমতা কত হবে? 1 মিটার ফোকাস দূরত্ব যুক্ত উত্তল লেন্সের ক্ষমতা কত হবে? -1D, 1D, 2D, 1.5D। 1 মিটার ফোকাস দূরত্ব যুক্ত 1 মিটার ফোকাস দূরত্ব যুক্ত উত্তল লেন্সের ক্ষমতা হবে 1D। ডি কিসের জন্য বলা হচ্ছে? ডি কিসের জন্য বলা হচ্ছে? ডি বলা হচ্ছে ডায়াপ্টার। লেন্সের যে ক্ষমতা সেটাকে বলা হচ্ছে ডায়াপ্টার। আচ্ছা, কোন উত্তল লেন্সের ফোকাস দূরত্ব সবসময় ধনাত্মক, ঋণাত্মক, অনন্ত, উপরের সবকটা? কোন উত্তল লেন্সের ফোকাস দূরত্ব অবশ্যই হবে, সবসময়ই হবে ধনাত্মক, ঋণাত্মক, অসীম, উপরের সবকটা। এটা স্যারকে জিজ্ঞাসা করবি। এটা আমার তো মনে হচ্ছে ধনাত্মক হওয়ার কথা, ঋণাত্মক তো হবে না। ঠিক আছে, কিন্তু তাও স্যারকে জিজ্ঞাসা করে নেবে। তারপরে হচ্ছে F=R/2 সত্য হলে, F=R/2 সত্য হলে নিচের কোনটা ঠিক? এটা ঠিক হচ্ছে অবতল দর্পণের জন্য, এটা হচ্ছে সমতল দর্পণের জন্য, তারপর এটা হচ্ছে উত্তল দর্পণের জন্য, তারপর এটা হচ্ছে এ আর সি, এই দুটোর জন্য। দশ নম্বর প্রশ্ন, এটা ফিজিক্সের প্রশ্ন এটা আর কি।
এখানে একটু অঙ্ক করতে হবে হালকা করে। সেটা হচ্ছে 9 নিউটন কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বস্তুটা যদি 3 মিটার যায়, তাহলে বস্তুর দ্বারা কৃত কার্যের পরিমাণ কত হবে? ঠিক আছে, এটা ফিজিক্সের একটা অঙ্ক। সেটা হচ্ছে 9 মিটার 9 নিউটন কোনো বস্তুর উপর 9 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটি যদি 3 মিটার দূরে যায়, তাহলে বস্তুর দ্বারা কাজের পরিমাণ কত হবে? আচ্ছা, তারপরে হচ্ছে ऐसी যুক্তি जो विद्युत धारा उत्पन्न करती है क्योंकि अच्छा ऐसी যুক্তি আচ্ছা, এটা হচ্ছে 11 নম্বর। এমন একটা যুক্তি যা যা বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করে তাকে বলে বিদ্যুৎ জনিত প্রবাহ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ, বিভব বিভব পার্থক্য, অ্যামিটার। এটাও আমি পারবো না, ভৌত বিজ্ঞানের একদম। প্রতিবর্ত চাপের জন্য আবশ্যক মানে মানে সঠিক ক্রম কোনটা? প্রতিবর্ত চাপের জন্য সঠিক ক্রম কোনটি? গ্রাহক, মাংসপেশি, সংবেদী নিউরন, মেরুরজ্জু অর্থাৎ কর্টেক্স, প্রেরক নিউরন। প্রেরক নিউরন, মাংসপেশি, গ্রাহক, সংবেদী নিউরন, মেরুরজ্জু। গ্রাহক, অভিগ্রাহী গ্রাহক, সংবেদী নিউরন, মেরুরজ্জু, প্রেরক নিউরন, মাংসপেশি। তারপরে হচ্ছে অভিগ্রাহী মানে হচ্ছে সংবেদক, প্রেরক নিউরন, মাংসপেশি, সংবেদী নিউরন, মেরুরজ্জু। চারটের মধ্যে কোনটা ঠিক? সংবেদী গ্রাহক, সংবেদী নিউরন, মেরুরজ্জু, প্রেরক নিউরন এবং মাংসপেশি, এটাই হবে ঠিক, অর্থাৎ সিটা হবে ঠিক। 12 নম্বরের সি হবে সঠিক উত্তর। বিদ্যুৎ প্রবাহের প্রতিরোধের মানকে পরিবর্তিত করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? যুক্তি মানে হচ্ছে যুক্তি, আচ্ছা, যন্ত্র ব্যবহার করা হয়। বিদ্যুতের পথ পরিবহন প্রতিরোধকে বিদ্যুৎ পরিবহনের পথে প্রতিরোধের মানকে পরিবর্তন করার জন্য কোন ধরনের যন্ত্র ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ধারা নিয়ন্ত্রক। আচ্ছা, কোনো বিদ্যুৎ প্রবাহে 1 ওয়াট বাল্ব লাগানো হলে যার বিভব ভোল্ট হচ্ছে 250 ভোল্ট, তো তাতে কি পরিমাণ বিদ্যুৎ ধারা প্রবাহিত হবে? এটা একটা অঙ্ক কষতে হবে। কোনো একটা মানে বিদ্যুৎ পরিবহনের পথে একটা 100 ওয়াটের একটা বাল্ব লাগানো হলো এবং যার বিভব পার্থক্য হচ্ছে 250 ভোল্ট, তাহলে তাতে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে? এটা একটা অঙ্ক করতে হবে। তবে খুব সম্ভবত এই সি এরটা হতে পারে, এটা একটু জেনে নিতে হবে। চুম্বক রেখাগুলো কি হয়, তাদের ক্ষেত্রে কোনটা ঠিক? এখানে একে অপরকে অতিক্রম করে, একে অপরের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে, একে অপরকে কখনো কখনো প্রতিরোধ কভি ভি হ্যাঁ কভি ভি বিচ্ছেদ নেই, একে অপরকে কখনোই তারা ছেদ করে না। চুম্বকীয় বলর রেখা এক বন্ধ বক্র নেই बनता है। এটা বুঝতে লাগবে, এটা স্যারকে জিজ্ঞাসা করে নিবি। 1 কিলোওয়াট সমান, এর নিচের কোনটা ঠিক?
3600 জুল, 3.6 into 10 to the 6 জুল, 36 into 10 to the 6 জুল, 36 জুল। এটা ফিজিক্সের বইয়ে আছে, এটা তোরা দেখে নিবি আর কি। দৃশ্য প্রকাশ মানে দৃশ্যমান আলোকের তরঙ্গ দৈর্ঘ্য কত? দৃশ্যমান আলোকের তরঙ্গ দৈর্ঘ্য কত? 100 ন্যানোমিটার থেকে 200 ন্যানোমিটার, 200 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার, 400 থেকে 700, এগুলোর মধ্যে কোনোটাই নয়। তোরা তো চুপচাপ আছিস রে, আমি বলতে চলে গেলাম রে। এটা মনে হয় ওই 400 থেকে 700টা হবে, সিয়েরটা হবে হয়তো সম্ভবত। দৃশ্যমান আলোকের তরঙ্গ দৈর্ঘ্য। नाभिकीय विखंडन में परमाणु नाभिक के दो भाग में टूटता है, प्रोटॉन के दो भाग में टूटता है। আচ্ছা, পরমাণু বিভাজনে কি ঘটনা ঘটে? পরমাণুর নিউক্লিয়ার বিভাজন কি ঘটে? পরমাণুর নিউক্লিয়াসকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়, প্রোটিনকে দুটো ভাগে ভাগ করা হয়, নিউট্রনকে দুটো ভাগে ভাগ করা হয়, ইলেকট্রনকে দুটো ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, নিউক্লিয়ার বিভাজনে কি ঘটনা ঘটে? নিউক্লিয়ার বিভাজনে কি ঘটনা ঘটে? পরমাণুকে দুটো ভাগে ভাগ করে, প্রোটিনকে দুটো ভাগে ভাগ করে, নিউট্রনকে দুটো ভাগে ভাগ করে, ইলেকট্রনকে দুটো ভাগে ভাগ করে। আচ্ছা, গঙ্গার জলকে দূষিত করার জন্য যে অণুজীবটা আছে সেটা হচ্ছে কলিফর্ম। সেই কলিফর্ম আসলে কি? ভাইরাস, জীবাণু, কবচ মানে হচ্ছে কি বলে যাচ্ছে কবচটা কি বলে কবক, আর হচ্ছে অ্যামিবা। গঙ্গার জলকে দূষিত করার জন্য যে সূক্ষ্ম অণুজীব কলিফর্ম পাওয়া যায় সেটা আসলে কি? ভাইরাস, জীবাণু, কবকটা বুঝতে পারছি না, অ্যামিবা। এটা জীবাণু হবে, বি এর নম্বরটা। রকেটের যে জ্বালানি সেটা কি রূপে ব্যবহার করা হয়? রকেটের জ্বালানিকে কি রূপে ব্যবহার করা হয়? দ্রবীভূত তরল হাইড্রোজেন, তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, তরল ক্লোরিন। রকেটের যে জ্বালানি সেটা কি রূপে ব্যবহার করা হয়? তরল হাইড্রোজেন, তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, তরল ক্লোরিন। এখানে হচ্ছে তরল হাইড্রোজেন হবে। কোন শক্তি উৎস বাছাইয়ের ক্ষেত্রে কিসের উপর নির্ভর করা হয়? কোন শক্তি উৎস বাছাইয়ের জন্য কার উপর নির্ভর করা হয়? এটা হচ্ছে ওই শক্তি স্রোত থেকে শক্তি পাওয়ার যে সহজ সরলতা আর কি, মানে তার মধ্যে যে সরলতা থাকে সেটার উপর নির্ভর করে। ওই শক্তি স্রোত থেকে শক্তি পাওয়ার জন্য খরচ কম, শক্তি স্রোত থেকে শক্তি গ্রহণ করার জন্য প্রয়োগী মানে প্রযুক্তিগত ক্ষমতা, আর ওই শক্তি স্রোত থেকে উপযোগী শক্তি ব্যবহারের ফলে পরিবেশে হওয়া ক্ষতি, এগুলোর মধ্যে কোনটা ঠিক? এই চারটার মধ্যে কোনটা ঠিক? এ বি সি, বিসিডি, এসিডি করে সব বলছে। কোন শক্তি স্রোতকে বাছাইয়ের জন্য নিচের চারটের মধ্যে কোন কোনগুলোকে পছন্দ করা হয় বা বাছাই করা হয়? শক্তি স্রোত থেকে শক্তি সংগ্রহের যে সরলতা অর্থাৎ যে সহজলভ্যতা, তাদের মধ্যে শক্তি সংগ্রহ করার যে খরচ, তার যে কি বলে টেকনিক্যাল যে ক্ষমতা, আর তার সেখান থেকে হওয়া ক্ষতি, এই চারটার মধ্যে কোনটাকে করা হয়? এখানে মোটামুটি সবগুলো হবে, কারণ সবগুলো করা হয় অ্যালবার্ট আইনস্টাইন যে সমীকরণটা দিয়েছিলেন সেই সমীকরণটা
কি বলতে পারবে? সেটা হচ্ছে বি নম্বর, ই ইকুয়াল টু এমসি স্কয়ার। এটা হচ্ছে খুবই মানে বিখ্যাত সমীকরণ। ঠিক আছে, তারপরে হচ্ছে আহ, ভৌমজল পৃথিবী পৃষ্ঠে ভৌমজল পৃথিবী পৃষ্ঠ থেকে বাইরে নির্গত হওয়ার যে পথ তাকে কি বলে? সূর্য নিকাশী, পূরণ স্রোত, নমস্থল, বিকাশ পথ। আচ্ছা, স্যার এরপরে বুঝতে পারি না। না, আমিও বুঝতে পারছি না, আমি তো এখানে গাই গাই চলছি আর কি। আচ্ছা, এইখানে একটা বেশ মজাদার প্রশ্ন আছে, আমার কথা কি বুঝতে পারছিস তোরা কেউ? তোরা আগেও বুঝতে পারছি না, এখনো বুঝতে পারছি না। স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার মানে সময় সময় খুবই ঠেকছে কথা। হ্যাঁ স্যার। ঠেকছে মানে আমি প্রথমত আমার গ্রামের বাড়িতে আছি, এখানে মোবাইলের টাওয়ার ঠিকঠাক নাই, এক নম্বর। দু নম্বর হচ্ছে বাসে আমার একদম গুম 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 করে চলছে। হ্যাঁ, মানে বাজনা বাজছে, আমি নিজেই আর কি হেডফোন কানে খুলে নেওয়ার পরেও সাউন্ডে আমি সেটা আমার মানে কিছুই ভালো হচ্ছে না, ওদেরও কথা শুনতে পাচ্ছি না, আর আমারও এখানে একদম সেই পাগলা। আচ্ছা, 24 নম্বর প্রশ্নটা দেখো, এইখানে না একটা খুব মজাদার প্রশ্ন আছে, সেটা হচ্ছে একটা মাধ্যম আর হচ্ছে ওই কি বলে ওটাকে প্রতিসরাঙ্ক দেওয়া আছে, মাধ্যম এ বি সি ডি, আর একটা প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1। না স্যার, কিছু বুঝতে পারছি না। স্যার তো কেটেই চলে গেছে গো সোনা। স্যার বলছি আজকে বুঝলি ক্লাস ক্লাস করা যাবে না। করাতে হবে। আচ্ছা তো না, আচ্ছা, আমি দেখি কালকে আজকে কেটে যা সব, হচ্ছে না, এখানে নেটওয়ার্কের সমস্যা, আমি ছাদের উপর গেলে কাজটা হতে, কিন্তু ছাদের উপর যা বাজনা বাজছে করা যাবে না। আগামী কালকে হয়তো কিছু হলেও হতে পারে, হয়তো বাজনা বাজবে না হয়তো। স্যার কালকে কখন হবে? কালকে আমি এরকম টাইমে দেবো নাকি, এটা কখন দেবো? হ্যাঁ স্যার, এরকম টাইমে দেন। আচ্ছা, ঠিক আছে, তাই তাই হবে। করবেন হ্যাঁ, স্যার আর প্রশ্নগুলো বাংলা করতে অনেক ভালো হতো, কিন্তু আমার মানে খুব সময় স্যার আমি ধরেন আপনি কোশ্চেনগুলো বলছেন, আমরা লিখতে পারছি না, না পারছি বুঝতে, না পারছি উত্তর লাগে। আরে শুনতে না আচ্ছা, কালকে শুনবো, যা বলছি কালকে শুনবো আমি। হ্যাঁ, ঠিক আছে।
আছে, আর নাহলে আমাকে গ্রুপে তো হবে না, ভাই আমাকে হোয়াটসঅ্যাপে যা বলার ভয়েস রেকর্ড করে দিস আর কি, আমি শুনে নেবো তখন করে কথা সব করে সব ঠিক আছে। ঠিক আছে।